আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো সকলে নিশ্চয়ই এতক্ষণে জয়েন করে ফেলেছি। আমরা আমাদের আজকের যে টপিক, সেই টপিকে যাব। সেই টপিকে যাওয়ার পূর্বে যারা আমরা কাজ করছি, কাজ করতে গিয়ে যাদের প্রবলেম হচ্ছে তারা একটু হ্যান্ড রেজ করবে। আমরা কিছুটা সময় প্রবলেম নিয়ে একটু আলোচনা করি, ডিসকাস করে আমরা দেন হচ্ছে আমাদের আজকের যে টপিক সেই টপিকে যাব। ওকে, সো কার কার কি কি প্রবলেম আছে হ্যান্ড রেজ করুন। সবার আগে হাত তুলেছি আসাদুল্লাহ গালিব। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া মানে আমার কথা হচ্ছে আমরা যে কেপটির সাথে ভিডিও এডিট করব না, হ্যাঁ, অনেক ভিডিও এডিটিং এ দেখি যে মানে তেলাওয়াত কোনো কিছু বলতেছে সেটা উঠতেছে, হেডলাইন উঠতেছে, মানে কোরআন তেলাওয়াত করতেছে সেটা আরবিতে উঠতেছে, এখানে তো উঠতেছে না কেপটির সাথে। কেমন করে উঠাবো এগুলো? কোথায় দেখেছেন? মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে না যে সেটা ভিডিওটা কোথায় দেখেছেন, ইউটিউবে না অন্য কোথাও? ফেসবুকে, ফেসবুক। ফেসবুক বা আচ্ছা, ইয়াতে ইনস্টাগ্রাম। এখানে স্ক্রিপ্ট লিখতে হয়। স্ক্রিপ্ট লিখতে হয়। ওকে, আমি সাবটাইটেলের একটা অংশ ওখানে লিখে লিখে দিতে হয়, মানে সাবটাইটেলের মতো করে। আমরা কন্টেন্ট যেভাবে লিখছি না, জি। লিখা দেখাইছি না কিভাবে লিখতে হয়, তাইলে ওই যেইটুকু কথা বলেছে ওইটুকু অংশটা কোথায় এসে দেখাবে, ওই আরবিটা বলেন বা ইয়াটা বলেন, সে আরবিটা কপি করে ওই নিচে ওইটুকু অংশ বসে দিতে হবে। ওকে ভাইয়া। ঠিক। জি ঠিক আছে। ওকে, এক মিনিট। ওকে, ইসরাত জাহান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার সমস্যাটা ছিল যে ফেসবুক বিজনেস ম্যানেজার যে সেটআপ খুলতে বলছিলেন না, যে হুম, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের, হুম, তো একটু নতুন ভাবে করার জন্য বলছিলেন যে গুগলে যে লেখার জন্য যে business.facebook.com/overview। হুম। তো স্যার, এটা আমি যে লেখার পরে আর আপনি যেরকম একটা ইন্টারফেস আসছে আমার এরকম আসে না, সরাসরি আমাকে যে ফাউন্ডেশন কোর্সের মধ্যে আমরা যে ইয়েটা সেটআপ করছিলাম ওইখানে নিয়ে যায়। ওই স্ক্রিন শেয়ার করে দেখান তো দেখি। স্ক্রিন শেয়ার করে আমার সামনে এখন সার্চ করেন, ব্রাউজারে গিয়ে সার্চ করেন দেখি। জি স্যার, করতেছি। আপনার কি স্যার, হয়েছে? কোনো পেজ ক্রিয়েট করা আছে সেটা শুনে আগে। না স্যার, এরকম তো নাই, একটা আপলোড দিয়ে ক্রিয়েট কোনো করেছিলেন না পেজ ক্রিয়েট করা যখন। আছে যে আইডি দিয়ে আমি খুলবো, সেই আইডি দিয়ে কোনো পেজ ক্রিয়েট করা আছে? না তো, আগে পেজ ক্রিয়েট করেন। শুধুমাত্র। আগে পেজ ক্রিয়েট করেন। আমি যেটাতে দেখিয়েছি তাদের পেজ ক্রিয়েট করা ছিল না? স্যার, আমি তো ফাউন্ডেশন কোর্সের মধ্যে ওরকম করে একটা পেজ ক্রিয়েট করছি স্যার। আমি জিজ্ঞেস করলাম আপনি পেজ ক্রিয়েট করছেন কিনা, আপনি আবার বলতেছেন পেজ ক্রিয়েট করি নাই। এখন আবার বলতেছেন ক্রিয়েট করছি, কোনটা সঠিক? না স্যার, একটা করা ছিল, ফাউন্ডেশন কোর্সে আপনি করছিলাম যেই কিন্তু। আইডি দিয়ে ট্রাই করেছেন সেই আইডির আন্ডারে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে? জি স্যার, আছে। তাহলে স্ক্রিন শেয়ার করেন। স্যার, হয়েছে? হইলে তো আপনিও বুঝবেন, আমরাও বুঝবো। হচ্ছে না তো। হোয়াইট বোর্ড শেয়ার করতেছেন কেন? স্ক্রিন শেয়ার করতে বলেছি। আহ, স্যার, করতে পারতেছি না তো, হচ্ছে না। তাহলে সমাধান দিব কিভাবে?
ক্লাসে বলেছি না যে আমরা স্ক্রিন শেয়ারটা যেন শিখে নিতে পারি, যে স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় যেন শেয়ার করতে পারি, বলছি তো। ট্রাই করতে থাকেন। লাবিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেমটা ছিল কি মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে স্যার। আমি এই নিয়ে প্রায় দুই তিনটা আলাদা আলাদা মেল খুলে মানে মনে করেন স্যার আজকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। কয়েকটা বিটুবি আর বিটুসি এখন পর্যন্ত আমি হোমওয়ার্কটা দিতে পারিনি, এই কারণে মানে দুই তিনটা বিটুবি কালেক্ট করি আর বিটুসি কালেক্ট করার পর পরের দিন যখন আমি আবার হচ্ছে সকাল 10টা বা 11টার দিকে যখন আবার আইটি তে লগ ইন করতে চাই তখন দেখি যে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন স্যার আমি বুঝতে পারতেছি না যে কি করব। ভেরিফাই করছেন? না স্যার, ভোটার আইডি কার্ড তো নাই স্যার। ভেরিফাই না করলে তো এমনটা হবেই ভাইয়া। একে তো নতুন অ্যাকাউন্ট খুলে নতুন অ্যাকাউন্ট দিয়ে আগে খোঁজাখুঁজি শুরু করছেন, তখন ওরা মনে করে কি এটা স্প্যামার একজন। নতুন একটা অ্যাকাউন্ট খুলে যদি এভাবে খোঁজাখুঁজি শুরু করি, অ্যাকাউন্টটা নর্মালি কি করতে হয়, ইউজ করতে হয়, পোস্ট করতে হয়, সেটা না করে যদি আমরা খোঁজাখুঁজি শুরু করি তাহলে ও তো বুঝবেই যে আমি কোনো ইউজার না, একজন স্প্যামার। হুম, তো হবেই। একটা অ্যাকাউন্ট ভেরিফাই করার পর যা ইচ্ছা তাই করতে পারি, ভেরিফাই না করে যদি এগুলো করতে যাই তো তো ঝামেলা করবেই। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। সরি স্যার। আসসালামু আলাইকুম স্যার। উর্মি। সাইমা উর্মি জি নাই? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমারও ওই যে ওই আপুটার মতো একই সমস্যা। আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করতে পারতেছি না। শুধু ওই যে আমার একটা পেজ ক্রিয়েট করা, তো ওইটার মধ্যে শুধু ঢুকাই নিয়ে যাইতেছে। স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? চেষ্টা করতেছি স্যার। করেন। হয়েছে স্যার? না হলে তো আপনি বুঝবেন যে হয়েছে কিনা। স্যার আসতেছে না তো। স্যার আসে না, অনেকক্ষণ wait করলাম স্যার, এই ওভার দেখা যেতেছে কি নেক্সট ক্লাসে শিখে তারপর আইসে, এছাড়া আর কোনো অপশন নেই। ঠিক আছে, নেক্সট ক্লাসে শিখে তারপর আইসে। রেশমা। রেশমা আসি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমারও সেম প্রবলেম স্যার, যে মেটা বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজার এটা হচ্ছে না স্যার, অ্যাকাউন্ট খুলছে না, মানে অলরেডি ক্রিয়েট দেখাচ্ছে মেয়েটা? স্যার। যে বিজনেস ফেসবুক, মানে businessfacebook.com যে ওভারভিউ, যে হ্যাঁ, ওটাতে ঢুকলে মানে অলরেডি ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে অলরেডি কটা ক্রিয়েট করছেন আপনি? দুইটা ক্রিয়েট করছেন? স্যার। একটা তো হচ্ছে আমরা যে ফাউন্ডেশন কোর্সে যে আমি আইটিতে আমরা পেজ আগেটা চেক ক্রিয়েট করতে করছিলাম। বলেছিলাম, মনে আছে? যে আমরা চেক জি করতে স্যার, বলছিলাম আমাদের চেক ক্রিয়েট করা আছে কি নাই। জি স্যার, অলরেডি ক্রিয়েট করা আছে। তাহলে তো নিউ দুইটা যদি করে ক্রিয়েট দুইটা যদি করতে ক্রিয়েট করা চাইলে অলরেডি, দুইটা ক্রিয়েট করা থাকলে তো ক্রিয়েট করতে আর পারবো না, ক্লাসে স্যার বলছিলাম। ওটা তো আমরা ক্রিয়েট করি নাই, এটা তাহলে দেখাচ্ছে যে ক্রিয়েট। আমি বলছিলাম যে আমরা চেক করতে পারি, মনে আছে? জি বলছিলাম স্যার। আমরা আগে চেক করে দেখবো আমাদের ক্রিয়েট করা আছে কি নাই, কিভাবে বুঝতে পারি ক্রিয়েট করা আছে, সেটিংস বাটন থাকবে। তো আমরা যদি জি দেখি স্যার। দুটো ক্রিয়েট করা আছে, দুটো ক্রিয়েট করা থাকলে আমরা আর একটাও ক্রিয়েট করতে পারবো না। আমরা একটা ফেসবুক প্রোফাইল থেকে দুটো ক্রিয়েট করতে পারি, যদি দুটোই ক্রিয়েট করে ফেলেন কিন্তু ক্রিয়েট করার সুযোগ নাই, কিভাবে ক্রিয়েট করবো? স্যার, এক্ষেত্রে আমি কি করতে পারি এখন? ক্রিয়েট করা থাকলে সেগুলো ইউজ করবেন, নতুন করে ক্রিয়েট করার দরকার নাই। আর ও, যদি ক্রিয়েট করা না থাকে তাহলে নতুন করে ক্রিয়েট করতে হবে। তাহলে ঠিক আছে স্যার। ওকে। সুমাইয়া আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি ইউটিউবের ওই যে মানে ভিডিও আপলোড করার পর ইউটিউবের থাম্বনেলটা অ্যাড করতে পারতেছি না, পিসি থেকে ট্রাই করছি আর কি। ওরা বলে ফোনের অ্যাপ থেকে ট্রাই করতে, কিন্তু ফোনের অ্যাপে গেলেও ওইরকম কোনো মানে ইয়ে পাইতেছি না, অপশন পাইতেছি না। থাম্বনেল অ্যাড করবেন। জি। আপনার থাম্বনেল অ্যাড করতে হলে ইউটিউবটা আগে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। ফোন নাম্বার ভেরিফাই করেছেন? না। ফোন নাম্বার ভেরিফাই না করলে ক্লাসই তো বলে দিছিলাম যে আমাদের ফোন নাম্বার ভেরিফাই না হলে আমরা থাম্বনেল আপলোড করতে পারবো না। আপনি থাম্বনেল কোথা থেকে আপলোড করবেন? আচ্ছা ঠিক ইউটিউবের আছে স্যার। এই আইডিটা আগে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেন, তারপর আপলোড করতে পারবেন, এর আগে পারবেন না। আরিফা খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমার ফেসবুক প্রোফাইল থেকে আর কি লেখা আসছে যে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, মানে আমারটা কি ইয়া হয়েছে নাকি এটা হয় লেখা? নাই এখন, ওগুলো অ্যাডভার্টাইজমেন্ট করে। ও, মানে পে আউটের জন্য মানে কি কি যেন ইয়া বলে সেট আপনারা করতে তো বলছে। আপনারা তো রিকোয়ারমেন্ট ফিল আপ হয় নাই। একটা মনিটাইজেশন অন করার জন্য যে সকল রিকোয়ারমেন্ট সেগুলো কি ফিল আপ হয়ে গেছে? হয় নাই তো, তাই না? ওগুলো দেখায় যে আপনি এগুলো চাইলে করতে পারেন। ও, আর স্যার ওই যে সাপোর্ট ক্লাসের ওখানে মনে হয় আমি জয়েন হয়নি এখনো, কিছু তো পাই না ওখান থেকে। সাপোর্ট ক্লাস বলতে কিসের? ওই যে আমার সাপোর্ট ক্লাস ফিউচারিটি সাপোর্ট ক্লাস গ্রুপে। ফিউচার আইটি সাপোর্ট ক্লাস তো ফিউচার আইটি ওয়েবসাইট থেকে জয়েন করতে হবে। প্রতিদিন রাত্রে 11:30 সময় সাপোর্ট ক্লাস হয়। আমি প্রতি মঙ্গলবার থাকি, সেটা ফিউচার আইটি ওয়েবসাইট থেকে ওই সাপোর্ট ক্লাস হয়। আপনি কিসের কথা বলতেছেন, সাপোর্ট ক্লাস নাকি অন্য কিছু? হুম। ওখানে যখন আমরা মানে 11টার দিকে যাব তখন আর কি গেলে দেখতে পারবো এগারোটা ভিতরে তিরিশ লগ ইন করে? মিনিটে 11:30 11:30 ও, প্রতি মঙ্গলবার? প্রতি মঙ্গলবার আমি আসি, আর অন্যান্য দিন অন্যান্য স্যাররা থাকে। হ্যাঁ দেখলাম একবার আপনারটা, মানে বাচ্চা খানের স্যারের আইডিতে আপনার নাম দিয়ে দেখছিলাম তো, কিন্তু আমি তো ঢুকতে পারি না সেজন্য। আপনাদের ওয়েবসাইট থেকে ঢুকবেন, ওয়েবসাইট থেকে সাপোর্ট পোস্ট নামে একটা অপশন আছে, সাপোর্ট, ওখান থেকে দেখবেন। আমি তো ক্লাসে বলছিলাম, ওখান থেকে ঢুকবেন, অথবা আপনি হ্যাঁ যার স্যার। মাধ্যমে আসছেন তাকে বললেও সে আপনাকে দেখাই দিতে পারবে যে কোথা থেকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে। সো উর্মি, কিছু বলবো? হাত তুলে আছি এবং আনমিউট করে আছি, এখনো কিছু বলবেন? না স্যার, ওই যে স্ক্রিন শেয়ারটা দিতে পারতেছি না, আমার ডিভাইস থেকে হইতাছে না। তাইলে অ্যালাউ যেদিন দিতে পারবেন সেদিন অ্যালাউ আইসেন, ঠিক আছে? যেদিন পারবেন ওদিন আইসেন আবার। তো আসেন আমরা আমাদের যে টপিক আজকে সে টপিকে যাই। আমরা আজকে হচ্ছে আরেকটা অ্যাড দেখব। আমরা আজকে ফেসবুকের আরো একটা অ্যাড দেখবো, তাহলে আমাদের দুটো অ্যাড হবে। স্ক্রিন শেয়ার বন্ধ করে এখন আপাতত আর করার যদি কেউ না থাকি। আচ্ছা, তো ফেসবুকে আমরা যে অ্যাডটা দেখবো সেটা হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্টের মার্কেটিং কিভাবে করতে হয়। আমরা জানবো ড্রপ শিপিং প্রোডাক্টটা কি, এবং আমরা পাশাপাশি জানবো ওই ড্রপ শিপিং প্রোডাক্টের যে মার্কেটিং করতে হয় সেই মার্কেটিংটা কিভাবে করতে হয়। তাহলে ড্রপ শিপিং প্রোডাক্ট কি এবং ওই প্রোডাক্টের মার্কেটিং কিভাবে করব, এই বিষয়টাই হচ্ছে আমরা আজকে A to Z ইনশাল্লাহ দেখবো। ক্লিয়ার? ড্রপ শিপিং প্রোডাক্টের কি মার্কেটিংটাই হচ্ছে আমরা আজকে দেখবো। তো চলেন আমি সরাসরি স্ক্রিনের দিকে যাচ্ছি, 1 মিনিট। ওকে, স্ক্রিনটা শেয়ার অলরেডি হয়েছে। তো আসেন, প্রথমে আমরা জানবো ড্রপ শিপিং প্রোডাক্টের মার্কেটিং করার জন্য ড্রপ শিপিং মডেল। ড্রপ শিপিংটা কি? আমরা একটা পিকচারের মাধ্যমে ড্রপ শিপিং সম্পর্কে একটা আইডিয়া নিই। একটা রেগুলার বিজনেস মডেল আর একটা ড্রপ শিপিং এর মধ্যে পার্থক্য কোথায়। ধরেন আপনি একটা ব্যবসা করতে চান, রাইট? তাহলে ব্যবসা করতে হলে কি করতে হবে? আপনাকে আগে একটা দোকান ভাড়া নিতে হবে না? অবশ্যই একটা দোকান ভাড়া নিতে হবে। তাহলে আপনি ব্যবসা করতে চাইলে সবার আগে যেটা আপনাকে করতে হচ্ছে দোকান ভাড়া নিতে হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত
ওই দোকানে পণ্য উঠাতে হবে। তাহলে আপনাকে প্রোডাক্ট সোর্সিং করতে হচ্ছে, আগে প্রোডাক্ট উঠাইতে হইতেছে, তারপর সে প্রোডাক্টের সোর্সিং করা লাগতেছে, যে আমি এই প্রোডাক্টটা যে বিক্রি করব, তো কোত্থেকে নিব। বিভিন্ন ভেন্ডর বলেন, সাপ্লায়ার বলেন, পাইকারি ব্যবসায়ী বলেন, ওদের কাছ থেকে আপনাকে খুঁজে প্রোডাক্ট সোর্সিং করতে হচ্ছে। তাহলে প্রথমত আমরা যেটা করি সেটা হচ্ছে একটা দোকান ভাড়া নেই, প্রোডাক্ট সোর্সিং করি, প্রোডাক্ট আনার পরে আবার এমপ্লয়ি তো রাখতে হবে। দোকানে তো আর আমি একাই সবকিছু করতে পারবো না, তাহলে আমার দোকানটা চালানোর জন্য আবার এমপ্লয়ি রাখতে হচ্ছে। এরপরে কি করতে হচ্ছে, ওই দোকানটার জন্য আবার মার্কেটিংও করতে হচ্ছে, কারণ এই জায়গায় যেটা দোকান আছে, শপ আছে, এটা মানুষ কিভাবে জানবে, মানুষকে জানাতেও হচ্ছে। যদি কোনো কারণে বিক্রি না হয়, পণ্যগুলো হয়তো আমাকে ফেরত দিতে হবে। কাদেরকে, যাদের কাছ থেকে নিয়ে আসছি। যদি এরকম হয় যে পণ্য ফেরত তারা নেয় না, তাহলে আমাকে কম দামে আবার সেল করতে হবে। কম দামে যদি তারা না নেয়, তাহলে আমাকে ওয়েস্টেজ পণ্য হিসাবে কি করতে হবে, ছেড়ে দিতে হচ্ছে। আর যদি কোনো কারণে প্রোডাক্ট গুলো চুরি হয়, পুড়ে যায়, আগুন লাগে, বা কোনো ধরনের ক্ষতি হয়, তাহলে তার ব্যবসা শেষ, খোদা হাফেজ একদম, তাই না? তাহলে আমরা সাধারণত বিজনেসের ক্ষেত্রে এটা একটা রিস্ক, একটা জেনারেল বিজনেসের ক্ষেত্রে বা গতানুগতিক বিজনেস প্রক্রিয়ার ক্ষেত্রে এটা কি একটা রিস্ক থেকে যায়। সেম কাজটাই আমি করব, কিন্তু ভিন্নভাবে। কিরকম? আমি একটা ওয়েবসাইট বানাবো। কার মতো? দারাজের মতো আমি একটা ওয়েবসাইট বানাবো। দারাজ কি? একটা ই কমার্স কোম্পানি। ওরা কি করে, যে কোনো পণ্য ওদের এখানে বিক্রি হয়। তাহলে আমি দারাজের কাছে আসলাম, রাইট? দারাজের কাছে এসে আমি কি মানে দারাজের কাছে আসলাম বলতে, দারাজের মতো করে আমি একটা ওয়েবসাইট বানালাম, ই কমার্স ওয়েবসাইট। আমরা ওয়ার্ডপ্রেসের ক্লাস করেছি, আমরা শপিফাই ক্লাস করেছি। আমরা ওরকম করে কি করলাম, একটা ওয়েবসাইট তৈরি করলাম। এখন আমাদের একটা কাজ শেষ, ওয়েবসাইট তৈরি করলাম। এখন আমার কি করতে হবে, প্রোডাক্ট উঠাইতে হবে। তাহলে আমাকে সেম ভাবে আবার কি করতে হবে, সাপ্লায়ার, ভেন্ডর বা এদেরকে খুঁজতে হবে, যাদের কাছ থেকে আমি পণ্যগুলো নিব। এখন এদের সাথে আমি চুক্তিবদ্ধ হলাম, খুঁজে খুঁজে বের করলাম যে ভাই, আপনার এই পণ্যগুলো আমি অনলাইনে বিক্রি করতে চাই, সো বিক্রি করতে পারবো কিনা, পারমিশন দিবে কিনা, তাদের কোনো অনলাইন দোকান আছে কিনা, নাকি তারা অফলাইনেই করে, কি করে, এগুলো আমরা খোঁজ খবর নিয়ে বের করলাম। এবং আমি পণ্য পেয়ে গেলাম যারা হচ্ছে আমাকে পণ্যগুলো দিবে। অর্থাৎ আমি যদি পণ্যগুলো অর্ডার দেই যে ভাই আমার 100 পিস পণ্য লাগবে, সে আমাকে 100 পিস পণ্য দিবে। আমি 1 পিস পণ্য নিলে 1 পিস পণ্যও দিবে, মানে আমি যা চাইবো সে আমাকে সেটা দিবে। আমি যদি তাকে ডেলিভারি খরচ দিয়ে দিই, তাহলে সেই পণ্যটা আমাকে কি করবে, ডেলিভারিও করে দিবে, রাইট? তো এটা হলো কন্ডিশনে গেলাম। তাহলে আমার একটা ওয়েবসাইট হলো, যে পণ্য আমি বিক্রি করবো, এখানে তো অনেক টাইপের পণ্য থাকে। আমি যখন একটা টাইপের পণ্য নিলাম, সেই পণ্যগুলো সে বিক্রি করতে পারবো আমরা। তাহলে এই পণ্যগুলো বিক্রি করার জন্য মানে আমি তো পেলাম, আমার ওয়েবসাইটের মধ্যেও সেগুলো কি করলাম, অ্যাড দিলাম। এখন এই প্রোডাক্টটা কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তাহলে আমি মার্কেটিং করলাম, কাস্টমার আসলো, পণ্যগুলো আমি বিক্রি করলাম। ঘটনাটা ঘটে ঠিক এরকম। ধরেন আমার একটা স্টোর আছে, আমি ওই স্টোরটার মধ্যে পণ্য উঠালাম। কাদের সাথে চুক্তি হলো, ভেন্ডর বা সাপ্লায়ারদের সাথে চুক্তি হলো। ভেন্ডর বা সাপ্লায়ার যারা আছে, তাদের সাথে আমার চুক্তি হলো, আমি পণ্যগুলো যখন আমার ওয়েবসাইটে যখন কোনো অর্ডার আসবে, সেই অর্ডারটা আমি ফরওয়ার্ড করবো কার কাছে, সাপ্লায়ারের কাছে, রাইট? কার কাছে অর্ডারটা ফরওয়ার্ড করব, যারা সাপ্লায়ার আছে তার কাছে আমি অর্ডারটাকে ফরওয়ার্ড করব। সাপ্লায়ার কি করবে, এবার এই পণ্যটা আমার কাছে পাঠাবে, অথবা আমি যে ঠিকানা দিব সেই ঠিকানা মতো পাঠাবে। আচ্ছা, এখন দেখেন তো এই পণ্য কি আমার? না। কারণ কি, দারাজ কি এই সকল পণ্য উৎপাদন করে? করে না। দারাজ তাহলে কি করে, একটা ব্রিজিং সিস্টেমে কাজ করে। অর্থাৎ কাস্টমার এবং সাপ্লায়ার এই দুজনের সাথে কোলাবোরেশন করাই দেয়। সাপ্লায়ার তার পণ্য বিক্রি করবে, কাস্টমার সে পণ্য কিনবে, মাঝখানে মিডলম্যান হিসেবে কে থাকলো, দারাজ থাকলো। দারাজের থ্রুতে কি হয়, প্রোডাক্টটা বিক্রি হয়। তাহলে এখানে ঘটনাটা কি ঘটে, আপনি ওয়েবসাইটের মধ্যে একটা প্রোডাক্ট দিলেন, সেই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100 টাকা, কিন্তু যার কাছ থেকে আপনি আনবেন সাপ্লায়ার, তাকে দিতে হবে কত, 80 টাকা। তাহলে আপনার প্রফিট কত, 20 টাকা। তাহলে আপনি প্রোডাক্টটাকে ফরওয়ার্ড করলেন সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ার প্রোডাক্টটাকে ডেলিভারি খরচ দিয়ে কাস্টমারকে পাঠিয়ে দিল। এখন বলেন তো, এই পণ্যটা কি আপনার কোনো স্টোরে রাখা লাগছে, স্টকে রাখা লাগছে, কোনো দোকানে ভাড়া নিয়ে রাখা লাগছে? লাগেনি। এই পণ্যের জন্য কি আপনার কোন হ্যাসেল পোহাইতে হয়েছে? হয় নাই। এই পণ্যের জন্য কি আপনার কোনো এমপ্লয়ি রাখতে হয়েছে? লাগে নাই।
এই পণ্য পুড়ে যাওয়া, গলে যাওয়া, চুরি হয়ে যাওয়ার কোনো ভয় আছে? নাই। কারণ কি, এটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে আছে, অনলাইন। আমি এই প্রোডাক্ট কি আমার স্টকে বা স্টোরে আমার মাথা খারাপ হয়ে যায়, 4 টাকা করছি গাবলার মধ্যে সাজাতে হবে, রূপাটা উন্না দিব কি একটা বস্তা দেখা টাকা দিব তো সাজাতে হবে, আবার দিগুলা তো খুলে দেবো দিগুলা। এই যে একটা অবস্থা রোজা রমজানের দিন, পরে তো ঝগড়া, আবার এগুলো শুনাইতেছে আমাদেরকে, অবস্থা একদম খুবই খারাপ। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা এই প্রসেসটাকে বা এই মডেলটাকে বলা হয় কি, ড্রপ শিপিং মডেল। এই মডেলটাকে কি বলা হয়? ড্রপ শিপিং মডেল। তাহলে আমরা এই মডেলকে ফলো করে ব্যবসা করতে পারি, যেখানে আমাদের কিন্তু কোনো একটা হ্যাসেল নেই। হ্যাসেল বলতে কি বোঝায়? যে আমি এই প্রোডাক্টটা যদি কিনে রাখতাম, তাহলে আমার কি হতো? এই প্রোডাক্টটা কিনে রাখলে আমার টাকা খরচ হতো, বা আমি যদি বিক্রি করতে না পারতাম আমার লস হতো, চুরি হয়ে গেলে, পুড়ে গেলে আমার মানে আমার সমস্যা হতো, লস হওয়ার চান্স থাকতো। কোনো লস নেই, এটা হবে পুরোটাই লাভ। কোনো লস আছে? নাই। যা আছে কি, পুরোটাই লাভ আছে। তাহলে এটাই হচ্ছে ড্রপ শিপিং মডেল। আমরা এই মডেলকে ফলো করে ব্যবসা করতে পারি। বর্তমানে এই মডেলটা খুব জনপ্রিয় হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এই ড্রপ শিপিং বিজনেসের দিকে ফোকাস করছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই মডেলটা জনপ্রিয়তা লাভের কারণে মানুষ কি করছে, এটার মাধ্যমে বিজনেস করছে। কথাটা কি বুঝছি? তাহলে আমরাও এই মডেলটাকে ফলো করে কি করতে পারি, ব্যবসা করতে পারি। তো এবার আসেন, আমার ধরেন একটা এরকম ওয়েবসাইট হয়ে গেছে, পণ্য উঠাইছি, সবকিছুই রেডি, এখন মার্কেটিং করতে হবে। তাহলে মার্কেটিং দুই ভাবে করা যায়, অর্গানিক ভাবে মার্কেটিং করে বিক্রি করা যায়, আবার পেইড ভাবে মার্কেটিং করেও বিক্রি করা যায়। তাহলে আমরা পেইড ভাবে কিভাবে করে মার্কেটিং করতে পারি? তো আমাদের চলে যেতে হবে কোথায়? ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনে, মনে আছে? তাহলে facebook.com/ads ম্যানেজার, facebook.com/ads ম্যানেজার। আমরা অ্যাড চালানোর জন্য আমাদের কোথায় আসতে হয়? অ্যাড ম্যানেজারে আসতে হয়, রাইট? তাহলে আমরা অ্যাড ম্যানেজারে চলে আসি আগে। নেটের অবস্থা কি দেখি। খুবই শোচনীয়। আচ্ছা, ওটা হতে থাকুক, আমরা এদিকে চালাতে থাকি। আমরা জানি 3টা লেয়ারের মাধ্যমে আমাদের একটা অ্যাড সম্পূর্ণ করতে হয়: ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। কয়টা লেয়ার? 3টা লেয়ার। 3টা লেয়ারের মাধ্যমে আমরা একটা অ্যাড সম্পূর্ণ করে থাকি, এটা আমরা জানি অলরেডি। সো আমরা ক্যাম্পেইনের ক্রিয়েট সেকশন থেকে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো আজকে। আমরা প্রথম অ্যাডে দেখেছিলাম ফেসবুকের পেজের লাইক কিভাবে বাড়ানো যায়। আজকে যেহেতু আমাদের দ্বিতীয় অ্যাড, সো আমরা আজকে দেখব ফেসবুকের সেলস কিভাবে বাড়ানো যায়। আমরা সেলস ক্যাম্পেইন করব। তাহলে আমি সেলসে সিলেক্ট করলাম, দেন কন্টিনিউতে গেলাম। ওকে, আমি বলেছিলাম যে আমরা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পিং এ যাব না, আমরা ম্যানুয়াল ক্যাম্পিংটা কি দেখবো, রাইট? তাহলে আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পিং যেটা আছে আমরা এখান থেকে কি করব, স্টার্ট করবো। সো আমি এখান থেকে কন্টিনিউতে চলে গেলাম। ওকে, গেলাম। এখন আসেন, এখানে কি কি জিনিস আছে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা এখানে একটা ক্যাম্পিং এর নাম দিব, যেমন আমি বিক্রি করব কি, ধরেন মোবাইল ফোন বিক্রি করব। তাহলে আমি মোবাইল ফোনের একটা ক্যাটালগ তৈরি করলাম। মোবাইল ফোন বিক্রি, যেহেতু মোবাইল ফোন করব, সো আমি মোবাইল ফোনের একটা ক্যাটালগ তৈরি করলাম। এই মোবাইল ফোনের ক্যাম্পিং করব। ওকে, মোবাইল ফোনের ক্যাম্পিং করব। তো আমি চলে আসলাম এখানে, আমি লিখলাম মোবাইল 10%।
10%। ওকে, কি লিখলাম? 10% অফার অন মোবাইল ফোন 01। তার মানে আমার কিসের অ্যাড এটা? 10% অফারের একটা অ্যাড। কিসের উপরে? মোবাইল ফোনের উপরে। কত নাম্বার ক্যাম্পেইন? 1 নাম্বার ক্যাম্পেইন। আমরা তো এই থিওরিটা জানি, রাইট? কেন দেই, কিভাবে দিলাম, দিয়েছি। এবার আমাদের ক্যাটাগরি, আমাদের স্পেশাল ক্যাটাগরিতে কোনো কাজ নাই। আমরা ফিনান্সিয়াল প্রোডাক্ট, সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্যাল টাইপের বিষয়গুলো কি আমরা এখানে দিব না। সো আমাদের এটা দরকার নাই। ক্যাম্পিং এর ডিটেলস, বাইং টাইপ, এখানে কি আছে? অকশন অ্যান্ড রিজার্ভেশন। মনে আছে কিনা? আমি যদি অ্যাডটাকে এখন না চালিয়ে বুকিং করে রাখতে চাই, তাহলে আমি রিজার্ভেশনকে সিলেক্ট করে বুক করে রাখবো। আর যদি আমি অ্যাডটাকে, এই ডিভাইস মিউট হয় কেন, মানে আনমিউট হয় কেন? আমি যদি বুকিং করে রাখতে চাই তাহলে আমি রিজার্ভেশনে গিয়ে বুক করে রাখবো। আর যদি আমি অ্যাডটাকে এখন চালাতে চাই, তাহলে আমি কি করব? অকশনে যাব। তাহলে অকশনে গেলে কয়েকটা বিষয় থাকবে। আমি অ্যাডটাকে চালাতেও পারবো, যদি নিলামে উঠানোর প্রয়োজন পড়ে আমি অ্যাডটাকে নিলামে উঠাইতে পারবো, রাইট? তো আমাদের এটা একটা চালাবো যেহেতু, সো এটা অপশনই থাকবে। ক্যাম্পিং এর অবজেক্টিভ কি? সেলস। যদি মনে হয় যে আমি এখন একটা চেঞ্জ করব, চালাবো না, অন্য কোনো ক্যাম্পেইন চালাবো, তাহলে আমরা এখান থেকে সেটাকে সিলেক্ট করতে পারি, চেঞ্জ করতে পারি। ক্যাম্পিং এর স্পেন্ডিং লিমিট, আমার এই ক্যাম্পেইনে খরচ যে করবো তার লিমিট কি? আমরা সেট করতে পারি একটা লিমিট, যে আমি এই ক্যাম্পেইনে এত টাকার মতো খরচ করতে চাই, তাহলে আমি একটা লিমিট এখানে সেট করে দিতে পারি। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, আমাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে আমরা চাইলে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে পারি। ক্যাটালগ ক্রিয়েট করতে হলে আপনাকে যেতে হবে কোথায়? শপে, কমার্স ম্যানেজারে। ফেসবুকের আমাদের বিজনেস ম্যানেজারের আন্ডারে 4টা ম্যানেজার আছে। কয়টা ম্যানেজার? মোট 4টা ম্যানেজার। এক হচ্ছে বিজনেস ম্যানেজার, এটার আন্ডারে বাকি 3টা ম্যানেজার। কি কি? একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার, একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, আরটা হচ্ছে কমার্স ম্যানেজার, রাইট? ফেসবুকের আন্ডারে আরো 4টা ম্যানেজার আছে। কমার্স ম্যানেজার একটা, ইভেন্ট ম্যানেজার একটা, অ্যাডস ম্যানেজার একটা। সেগুলো সবগুলো কি বিজনেস ম্যানেজারের আন্ডারই। তো আমরা একটু কমার্স ম্যানেজারে যাই, যদি আমাদের কমার্স ম্যানেজার নিয়ে কোনো ক্লাস নেই, তারপর আমি আপনাদের কমার্স ম্যানেজার নিয়ে একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমরা কমার্স ম্যানেজার থেকে সব ক্রিয়েট করতে পারি, আমাদের ই কমার্সের মতো করে ব্যবসা করতে হবে, যেটাকে বলা হয় এফ কমার্স। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক বিজনেস, আর এফ কমার্স হচ্ছে ফেসবুক বিজনেস। ফেসবুকটাকে কাজে লাগিয়ে সব ক্রিয়েট করে ব্যবসা করা কি বলা হয়? কি? এফ কমার্স। আমরা আমাদের ধরেন কোনো ওয়েবসাইট নাই, আমি ফেসবুকের মাধ্যমে সবকিছু করতে চাচ্ছি, রাইট? তাহলে সেটাও আমরা এখান থেকে করতে পারি একটা কমার্স ম্যানেজার থেকে, একটা কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে, রাইট? তাহলে আমি এখান থেকে একটা কমার্স অ্যাকাউন্টে ঢুকি। ওকে, দেখেন কমার্স ম্যানেজারে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটালগ আছে, তারপর হচ্ছে ওভারভিউ আছে। ক্যাটালগের মধ্যে আইটেমস, ডেটা সোর্স, ইভেন্ট, শপ, প্রমোশন, ইনসাইট, টু ডু লিস্টিং, অনেক কিছু আছে। আমি এই ক্যাটালগ থেকে একটা আইটেমে গেলাম, আমরা একটা আইটেম সম্পর্কে দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যেতে পারবে। আমরা এখানে দেখেন ওয়েবসাইটে যেভাবে করে প্রোডাক্ট আপলোড করি, এখানে ঠিক সেম ভাবে এর থেকে আরো বেশি অপশন দিয়েও প্রোডাক্ট ইনফরমেশন আপলোড করা যায়। যেমন এখানে একটা টাইটেল দেখতে পাই, আমাদের কোন কোড দেখতে পাই, এখানে প্রাইস দেখতে পাই, সেল প্রাইস, অর্থাৎ ওই যে অফার প্রাইস দেওয়া থাকে না, আগে এত দাম ছিল এখন কেটে কমে গেছে, ওরকম কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটে লিঙ্ক দিতে পাই, ডেসক্রিপশন দিতে পারি, অ্যাভেলেবেল আছে কিনা আমাদের স্টকে, গ্রুপ আইটেম কোড কি, প্রোডাক্টের গুগলের কোনো প্রোডাক্টের ক্যাটাগরি আছে কিনা, প্রোডাক্টের সাইজ কি, ইমেজ কি, ভিডিও কি, ব্যাকগ্রাউন্ড কি, এবং শো মোর অ্যাট্রিবিউশনে গেলে আরো অনেক কিছু আছে। অর্থাৎ ওই প্রোডাক্টের ব্র্যান্ড, অ্যাভেলেবেল, কন্ডিশন, কালার, কোড, জেন্ডার, জিটিআই এর নাম্বার, এমআরপি রেট, সাইজ, টাইটেল, ভেন্ডরের আইডি, লিঙ্ক, সবকিছু এখানে দেওয়া যায়। আমরা একটা প্রোডাক্টের অনেক ইনফরমেশন দিতে পারি। সো এখান থেকে প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করে সেই ক্যাটালগ ধরে অ্যাড চালাতে পারি। কোথায়? এখানে। যাদের ওয়েবসাইট নাই, ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে, তারা চাইলে ই কমার্স থেকে একটা শপ ক্রিয়েট করে সেই শপটাকে সেট আপ করে এখান থেকেও চাইলে বিজনেস করতে পারে। বোঝা গেল? ফাইন।
এবার আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আমাদের অ্যাডের বাজেট দুই রকম মনে আছে, যেখানে আমরা এটাকে অন করতে পারি আবার অফ রাখতে পারি। আমি যদি আমার নিয়ন্ত্রণে অ্যাড চালাতে চাই তাহলে আমরা এটাকে অন করে দিই, আর যদি আমার নিয়ন্ত্রণে চালাতে না চাই তাহলে আমরা এটাকে অফ করে দিই, রাইট? তাহলে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমি অন করলাম। অন করার পর এখানে দুটো অপশন পাবো, ডেইলি বাজেট আর হচ্ছে কি লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট মনে আছে? ডেইলি বাজেটে কি হয়? প্রতিদিন একটা খরচ করব, রেজাল্ট নিয়ে আসবে। প্রতিদিন 500 টাকা আমি চালাবো, 500 টাকা খরচ করে 500 টাকার রেজাল্ট আনবে। লাইফ টাইম মানে কি? একবারে ওকে দিয়ে দিলাম যত টাকা, ওটা বুঝায়। এবার যেই বাজেটটা আমি দিব সেটা কোন স্ট্র্যাটেজিতে খরচ করব সেই স্ট্র্যাটেজি কিন্তু নিচে আছে। যে আমি কি হাইয়েস্ট ভলিউমে চাই, হাইয়েস্ট ভলিউমে কি হয়, আমার যে বাজেট আছে বাজেটের উপরে সর্বোচ্চ খরচ করেই সে রেজাল্টটা আনবে, এটাকে বলা হয় হাইয়েস্ট ভলিউম। আমার বাজেটের উপর বেস করে সর্বোচ্চ রেজাল্টটা কি করবে, আনবে, এটাকে বলা হয় কি হাইয়েস্ট ভলিউম। এর বলা হচ্ছে কি কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোলটা কি আমরা জানি। আমি যে বাজেটটা দিব এখানে 500 টাকা, ওটা ছিল প্রতিদিন। এখন পার রেজাল্টের জন্য একটা খরচ আছে না, যে পার ক্লিকের জন্য কত পয়সা করে কত টাকা করে খরচ করবে, তা আমি সেটাকে সেট করতে পারি। আমরা এখানে সেট করার পর নেক্সট অপশনে গিয়ে পার ক্লিকের জন্য আমি কত টাকা খরচ করব সেটা কিন্তু আমি এখানে সেট করতে পারি। এই যেখানে এভারেজ কস্ট পার রেজাল্ট আমি এখানে বলতে পারি 5 টাকা, 1 টাকা, 2 টাকা। তার মানে কি এর আশেপাশে খরচ করবো। আমি 1 টাকা দিয়েছি, 1 টাকার আশেপাশে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা খরচ করবে, ওর 10 টাকা খরচ করবে। এটাকে বলে কস্ট পার রেজাল্ট বল। ওকে, আচ্ছা। আমি অনেকক্ষণ ধরে একটা ডিভাইস আনমিউট পাইতেছি, মানে এগুলো কি ক্লাসের মধ্যে বুঝে কম না প্রতিবন্ধী কোনটা? প্রতিবন্ধী বললে বুঝে যায়, এগুলো কি বুঝে না কথা বললে যে ডিভাইস গুলো আমার মিউট না আনমিউট কি অবস্থা আছে আমি একটু চেক করি, ক্লাসের পরিবেশ গুলোকে একটু রক্ষা করি। মানে এই কথাগুলো বলতে হয় কেন আমাকে, আমি বুঝি না আসলে। ক্লাসের কনসেন্ট্রেশন ব্রেক করতেছি কি জন্য করতেছি? যদি আপনাদের কারো ক্লাস ভালো না লাগে আমি তো বলেই দিলাম, কারো ক্লাস ভালো না লাগলে লিভ নেন, চলে যান, সমস্যা নেই, আর ক্লাসের পরিবেশ নষ্ট করেন। আনমিউট তো করে বসেই আছে, একটু পর পর নয়েজ হচ্ছে, মানে কিছু বলার নাই। তারপর আসেন কস্ট পার রেজাল্ট গোল গুলো। এরপর আসেন রোয়াজ গোল, এটা নতুন আসছে, গত ক্লাসে আমরা দেখি কারণ ওই ক্যাম্পেইনে এটা ছিল না, এই ক্যাম্পেইনে এটা আছে। রোয়াজ গোলটা কি? রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আপনি অ্যাডে যে খরচ করেছেন সে খরচ করার পরে যে রেজাল্টটা আসছে তার উপরে বেস করে কি করবে, সে খরচটা আবার চলবে, এটা বোঝানো। বিট ক্যাপ কি? সেট দ্য হাইয়েস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অপশন। ওই যে নিলামের কথা বললাম, তার মানে আমার একটা যদি আবার নিলামকৃত করি, নিলামে উঠাই, তাহলে সেই নিলামের বাজেট কি হবে সেটা আমি দিয়ে দেবো, তার মানে ওই বাজেটটা হয় ফিক্সড। এগুলো নিয়ে গত ক্লাসে ডিটেলস আলোচনা কিন্তু করেছি। আর আমরা যদি আমাদের নিয়ন্ত্রণে অ্যাড চালাতে না চাই সেটাকে আমরা অফ রাখি। আচ্ছা, বাজেট শিডিউলিংটা মনে আছে কিনা, যে আমি যে অ্যাডটা চালাচ্ছি সেই অ্যাডটা কি করব, একটা স্পেসিফিক সময়ের জন্য একটু বেশি খরচ করে বেশি রেজাল্ট আনতে চাই। আমার অ্যাডটা 15 দিনের জন্য চলবে, কিন্তু আমি চাই শুক্রবার শনিবার খরচ বেশি করুক, তাহলে আমি শুক্রবার এবং শনিবারও চলবে, তাহলে আর রবিবার দিন বন্ধ হয়ে যাবে। এই 2 দিন বেশি খরচ করবে, আমি 500 টাকা বলছিলাম, ওই দিন আরো 200 টাকা বেশি খরচ করবে, তাহলে কত হবে, 700 টাকা খরচ করবে। অথবা আমি পার্সেন্টেজও সেট করতে পারি কত পার্সেন্ট খরচ করবে, তাহলে ওটার সাথে পার্সেন্টেজ যোগ হয়ে যাবে, এত পার্সেন্ট খরচ করবো আমার কার্ড থেকে, দিতে পারি। আর যদি মনে হয় না আমি এগুলো দিব না, আমি আমার নিয়ন্ত্রণে চালাবো না, আমি অ্যাজ এ ফ্রেশার হিসেবে ফেসবুকের উপরে ছেড়ে দিতে চাই, তাহলে আমি এটাকে অফ করে দিব। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের কোনো স্ট্র্যাটেজি চলতেছে না, আমি আমার নিয়ন্ত্রণে চালাবো না, আমি ফেসবুকের উপরে ছেড়ে দিলাম। এবি টেস্টিংও বলেছিলাম। এবি টেস্টিংটা কি, দুটো অ্যাডকে কম্পেয়ার করে যে অ্যাডের পারফরমেন্সটা ভালো সেটা কি করবে, এখানে শো করবে বা দেখাবে, রাইট? তাহলে এবি টেস্টের ক্ষেত্রে আমি এটাকে অন করে দিব। অন করার পর আমরা এখানে বিভিন্নভাবে টেস্ট করতে পারি। আপনি কি কোনো পিকচার ভিডিও টেস্ট করবেন, কোনো অডিয়েন্সের টেস্ট করবেন, কোনো প্লেসমেন্টের টেস্ট করবেন,
কিসের টেস্ট করবেন সেই টেস্টটা আপনার চাইলে এখান থেকে করতে পারেন, এবং সেই টেস্টের ডিউরেশনটা কি হবে, কত দিনের জন্য হবে, সেই ডিউরেশনটা আপনি চাইলে এখানে দিতে পারেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ টু ফাইন্ড এ উইনার, আপনি টেস্টের রেজাল্টটা কি চাচ্ছেন, সেই রেজাল্টটা আপনি চাইলে কি করতে পারেন, এখানে দিতে পারেন। তার মানে কি দাঁড়ালো, তার মানে হচ্ছে আমরা এখানে কি টাইপের টেস্ট করব, টেস্টের ডিউরেশন কি হবে, সেগুলো আমরা চাইলে এখানে দিতে পারি। ওকে, তাহলে এটা ছিল আমাদের কি এবি টেস্টিং। এরপরে আমাদের এবি টেস্টিং এর বাইরে গিয়ে আমাদের কিছু রিপোর্টিং আছে। এই রিপোর্টিং আমাদের দরকার নেই, এখানে কোনো অপশনই নেই অন করার, সেটা আমাদের লাগছে না। তাহলে আমাদের প্রথম সেগমেন্ট শেষ, রাইট? নামটাকে আমরা কপি করে নিলাম। দেন দ্বিতীয় অপশন অ্যাড সেট, এখানে এসে আমরা কি করবো, নামটাকে দিয়ে দিব সেম। এখন আসেন কনভার্সন লোকেশন, আমি কোন অ্যাডটা চাচ্ছি। আমি যে সেলস ক্যাম্পিং করব কিসের মাধ্যমে করবো, আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি, মেসেজিং এর মাধ্যমে করতে পারি, কলের মাধ্যমে করতে পারি। তার মানে আমাকে ফোন কল করে জানবে ভাই দাম কত, মেসেজ দিয়ে আমাকে জানবে দাম কত, অথবা আমি ওয়েবসাইটে নিয়ে যেতে চাই সরাসরি, আমার ওয়েবসাইটে ডিরেক্ট ওয়েবসাইটে ভিজিট করাবো, তাহলে আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, এখন আসেন পারফরমেন্স গোল, আমি কোন পারফরমেন্সটা চাচ্ছি। এখানে দুটো গোল পাবেন, কনভার্সন গোল, আদার্স গোল। কনভার্সন গোলের মধ্যে বলা হয়েছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অথবা অন্য যে কোনো ওয়েবসাইটে সে যদি এই পণ্য খোঁজে, ধরেন যেই ব্যক্তিটা মোবাইল ফোন খুঁজেছিল অতীতে, আপনার ওয়েবসাইটে হোক বা অন্য কোনো ওয়েবসাইটে হোক, তাহলে ওই ব্যক্তির কাছে এই ফোনটা যাবে, এই অ্যাডটা যাবে। কেন? সে ফোন খুঁজতেছে, তাই ফোনের অ্যাডটাই তার কাছে যাবে। লেখাই আছে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু টেক এ স্পেসিফিক অ্যাকশন অন ইউর ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের মধ্যেই যারা এই টাইপের পণ্য খুঁজেছিল তাদের কাছে মোস্ট অফ দ্য টাইম অ্যাডটা পাঠাবো। ওকে, এবার আসেন আদার গোল। আদার গোলের মধ্যে কি বলা হয়েছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। আপনি কি ল্যান্ডিং পেজের ভিউ আনতে চাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করবেন। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমি চাই বেশিরভাগ ক্ষেত্রে আমার এই লিঙ্কটাকে ক্লিক করুক, তাহলে আমি এটাকে দিব। ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, আমি যদি চাই প্রতিদিন নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে, তাহলে আমি এটাকে সিলেক্ট করবো। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আমি যদি চাই আমার সর্বোচ্চ ইমপ্রেশনটা আসবে, এটা মাল্টিপল টাইম যাবে, তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, আমি চাই আমার এই লিঙ্কে সর্বোচ্চ কি ক্লিকটা আসুক, রাইট? আমি এটাকে সিলেক্ট করে দিয়েছি। তো আমাদের এটা ডান। এবার কস্ট পার রেজাল্ট গোল, আমরা এখানে কস্ট ক্যাপ, বিট ক্যাপ চাইলে সিলেক্ট করতে পারি। সমর অপশনের মধ্যে কি বলা হয়েছে, আমার টাকাটা কখন কাটবে, যখন ইমপ্রেশন মানে মানুষের কাছে পৌঁছানো শুরু করবে তখন টাকাটা কাটবে। ডেলিভারিটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটেই যাবে। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা গত ক্লাসে ছিল না। এটা কি, আমি যদি ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দেই, তাহলে আমি আমার অ্যাডে যেই সকল পিকচার ভিডিও যাই দেই না কেন, এগুলো অটোমেটিকলি অডিয়েন্সের কাছে এমনভাবে অপটিমাইজ করবে যেন রেজাল্ট ভালো আসে। আমি ম্যানুয়ালি যদি করতে চাই যে আমি অটোমেটিক করবো না, ম্যানুয়ালি করবো, তাহলে আমি এটাকে অফ করে দিব। তো আমরা দুটোই দেখবো, অন করলে কি হয়, অফ করলে কি হয়, দুটোই দেখবো। এবার আসেন বাজেট, আমরা জানি আমাদের অ্যাডের বাজেট কত, ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট বলে দিয়েছি। শিডিউল সেট করব, আমার একটা কবে থেকে চলবে, 10 তারিখ থেকে চলবে, কতদিন চলবে। আমি যদি এন্ডিং ডেট না দিই, তাহলে যতক্ষণ আমার অ্যাকাউন্টে টাকা আছে ততক্ষণ চলবে, টাকা শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, আমরা এটা জানি। তো আমরা একটা স্পেসিফিক ডেট দিয়ে দিব না যে আমাদের 10 তারিখ শুরু হবে 20 তারিখ শেষ, 10 দিনের একটা অ্যাড চালাবো। ওকে, কয় দিনের, 10 দিনের একটা অ্যাড চালাবো। ওকে, বাজেট শিডিউলিং আমরা অলরেডি জানি, এটা বলেছি। তাহলে আমাদের এটা শেষ। এবার স্যার অডিয়েন্স, আমরা অডিয়েন্সও গত ক্লাসে সুন্দরভাবে দেখেছিলাম যে অডিয়েন্স হচ্ছে কি দুই রকম, একটা বেসিক অডিয়েন্স যেখানে শুধুমাত্র আমরা লোকেশন সিলেক্ট করি, বয়স সিলেক্ট করি, আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি। এটাই আবার নিচে আছে, রাইট? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে গিয়ে ইউজ অরিজিনাল অডিয়েন্সে গেলে আমরা সেই অরিজিনাল অডিয়েন্সটা এখানে দেখতে পাই, যেখানে কিনা আমরা লোকেশন সিলেক্ট করি যে আমার একটা কোন অঞ্চলের মানুষ বা কোন জায়গার মানুষটা দেখবে। তাহলে আমি এই প্রোডাক্টটা কাদের কাছে বিক্রি করবো, সেই স্পেসিফিক লোকেশন আমরা সিলেক্ট করতে পারি, মনে আছে কিনা। আমরা ইনক্লুড এক্সক্লুড করতে পারি, বাদ দিতে পারি, যেখান থেকে এটাকে বাদ দিব, রাইট কিনা। তাহলে আমরা আমাদের মতো করে কি করতে পারি, সেট করতে পারি। আবার লোকেশন গুলোকে বান্ডেল আকারও সেট করতে পারি। আমি একটা একটা করে না দিয়ে 20টা শহরের নাম একসাথে দিয়ে দিলাম, ওই শহরের কত কিলোমিটার পর্যন্ত একটা যাবে সেটাকে সিলেক্ট করে দিলাম, সেটাও করতে পারি।
আমরা এগুলো গত ক্লাসে দেখেছি। আমরা বয়সকে সিলেক্ট করতে পারি, আমার প্রোডাক্টটা কারা কিনবে, যেহেতু মোবাইল ফোন কিনবে, কোন বয়সের মানুষ বেশি কিনতে পারে সে বয়স পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি, এত থেকে এত বছর। জেন্ডার সিলেক্ট করতে পারি, ছেলে মেয়ে উভয় কিনবে। এবং অ্যাডভান্টেজ ডিটেলস টার্গেটিং, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার যদি রেজাল্ট ভালো চান তাহলে অবশ্যই এই সেগমেন্টটা ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। মনে আছে বলছিলাম ডেমোগ্রাফিক কি? ডেমোগ্রাফিক হচ্ছে অবস্থান। যেমন বলেছিলাম একজন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে সেটা তার অবস্থান, সেখানে আছে। একজন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটিতে জব করে, এটাও তার অবস্থান, সেখানে আছে। একজন ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটিতে ভাড়া থাকে ওই এলাকায়, রাইট, এটাও তার অবস্থান। তাহলে এটা হচ্ছে তার অবস্থান। ডেমোগ্রাফিক মানে অবস্থানকে বোঝায়, যেখানে সে আছে। ইন্টারেস্ট মানে কি? তার ভালো লাগে, পছন্দ। ঢাকা ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে চায়, ঢাকা ইউনিভার্সিটিতে সে চাকরি চায়, পায়নি, করে না এখন, চায় সে, ভালো লাগে, এটা তার ইন্টারেস্ট। বিহেভিয়ার কি? আচরণ বা অ্যাক্টিভিটি। ঢাকা ইউনিভার্সিটির সে একটা পিঠা উৎসবে যাবে, ঢাকা ইউনিভার্সিটির কোন একটা পাবলিক লাইব্রেরি ইভেন্টে সে যাবে, এটা হচ্ছে তার বিহেভিয়ার। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে দিলাম হচ্ছে স্মার্টফোন। তাহলে স্মার্টফোন যারা কিনতে চায় তাদের কাছে আমার দরকার। এটা কনজিউমার ইলেকট্রনিক্স, তাহলে কি এটা কিসের মধ্যে? ইন্টারেস্ট, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, কনজিউমার ইলেকট্রনিক্স, কম্পিউটার ইলেকট্রনিক্স, স্মার্টফোন, কনজিউমার ইলেকট্রনিক্স। ডেসক্রিপশন কি? পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন অর লাইক পেজ রিলেটেড টু স্মার্টফোন। যারা স্মার্টফোন রিলেটেড পেজগুলোতে লাইক দিয়ে রাখছে তাদের কাছে এই অ্যাডটা যাবে, রাইট? আমি যেহেতু মোবাইল ফোন বিক্রি করব, তাদের কাছে যাবে। তাহলে আমি কাদেরকে সিলেক্ট করলাম? যারা এটা সম্পর্কে ইন্টারেস্টেড। তাহলে আমি যা যা সার্চ করবো সেটা দেখবো কিসের আন্ডারে আছে, আমি কাদেরকে চাই তাদের কাছে আমি সিলেক্ট করবো। এখন আপনি যদি ফোনটা দামি হয় তাহলে বিজনেসম্যানদেরকে সিলেক্ট করতে পারেন। বিজনেস লিখলাম আমি, বিজনেস লিখলে সেই বিজনেসটা কিসের আন্ডারে? ইন্টারেস্টের আন্ডারে সবগুলো কিন্তু আছে। বিহেভিয়ার আছে, ডেমোগ্রাফিক আছে। ডেমোগ্রাফিক বলতে যে অলরেডি এখানে কাজ করে। যেমন বিজনেস ডিসিশন মেকার সিলেক্ট করলাম, তার মানে উনি হচ্ছে কি? ডেমোগ্রাফিক, অলরেডি এখানে আছে, উনি একজন ডিসিশন মেকার, উনি ডিসিশন দেন কোম্পানির। ওকে, আইফোন হলে আইফোনকে সিলেক্ট করতে পারে, তাহলে আইফোনের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে একটা যাবে। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, আমি কাদেরকে সিলেক্ট করছি। ডিফাইন ফার্দার মানে হচ্ছে স্পেসিফিক করা, যে একে আমার লাগবেই। বোঝা গেল? আমি যদি আবার স্পেসিফিক করতে চাই, এটা দরকার, সিলেক্ট করতে পারি। এবং এখানে আসেন ল্যাঙ্গুয়েজ। আমি যদি সিলেক্ট করি কোন ভাষার মানুষের কাছে একটা দেখাতে চাই, তাহলে সেই ভাষার মানুষের কাছে শুধু যাবে। আর যদি সিলেক্ট না করি, সকল ভাষার মানুষের কাছেই একটা পৌঁছবে। এবি টেস্টিং, আমরা চাইলে এই অডিয়েন্সের এবি টেস্ট করতে পারি। আমরা দুই ধরনের অডিয়েন্সকে সিলেক্ট করতে পারি এখানেও, যে কতদিনের অ্যাড চালাবো, এতে কি হবে, বিতে কি হবে, এতে কারা হবে, বিতে কারা হবে, রাইট? এভাবে করে সিলেক্ট করে আমরা কি করতে পারি? এবি টেস্টিং করতে পারি। তাহলে ওই যে 500 টাকা দিয়েছে, 500 টাকাকে দুই ভাগ করে ফেলবে, 250 টাকা চলবে এর জন্য, আর 250 টাকা চলছে বি এর জন্য। এভাবে করে দুটো করে সেগমেন্ট করে আমাদের অ্যাডটা চলবে, বাজারটাকে স্প্লিট করে টেস্ট করতে পারি। চাইলে আমরা অডিয়েন্সের এবি টেস্ট করে নিতে পারি। সেভ অডিয়েন্সে গিয়ে একটা নাম দিয়ে সেভ করতে হবে। কেন? সেভ করলে পরবর্তীতে আমি এই যে সেভ থাকলে ওই অডিয়েন্স দিয়ে আবার অ্যাড চালাতে পারবো। সেভ না করলে তো অ্যাড চালাতে পারছি না ওই অডিয়েন্স দিয়ে। কেন আমাদের দরকার? ধরেন আমি এখানে অনেকগুলো অ্যাড চালিয়েছি, এর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট এনেছে কে? ধরেন কথার কথা এ। তা আমি যদি এটাকে আবার অ্যাড চালাই তাহলে আবার ভালো রেজাল্টটা পাওয়ার চান্স থাকবে না, রাইট? তাহলে আমাদের এই জন্য কি করতে হয়? অডিয়েন্স গুলোকে বিভিন্ন সময় সেভ করে নিতে হয় ভালো রেজাল্টের জন্য। ওকে, এরপর প্লেসমেন্ট, কোথায় বসবো? তাহলে দুটো অপশন, এক হচ্ছে আমার ইচ্ছে বসাবো, আর ফেসবুকের উপরে ছেড়ে দিব। তাহলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ড করতেছে ফেসবুক, যে ফেসবুকের উপর ছেড়ে দেওয়ার জন্য। ওকে, আর ম্যানুয়াল প্লেসমেন্ট হচ্ছে আমার ইচ্ছা, আমি বুঝবো কোথায় বসলে রেজাল্ট ভালো আসতে পারে। ওকে, এটাকে বলা হয় কি? ম্যানুয়াল প্লেসমেন্ট। সো আমরা এখানে
অ্যাডভান্টেজটাই মূলত দেই, কারণ ফেসবুক গ্রুপে ছেড়ে দেওয়াটাই ভালো, যেখানে বসলে রেজাল্ট ভালো আসবে সে ওখানে নিয়ে যাবে। শো মোর অপশনে আমাদের আর কোনো কাজ নেই, ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটির মধ্যে কোনো কাজ নেই। দেন নেক্সট, এবার আমাদের ফাইনাল সেটআপ। ওকে, পার্টনারশিপ একটা কি, দুটো ব্র্যান্ড মিলে, দুটো পেজ মিলে একটা অ্যাড দেওয়াকে বলা হয় পার্টনারশিপ অ্যাড। দুটো পেজ মিলে একটা অ্যাড দেওয়াকে বলা হয় কি, পার্টনারশিপ অ্যাড। আমি যদি এটাকে অন করে দেই, তাহলে আমরা দুজনে মিলে একটা অ্যাড চালাতে পারি, এখানে একটা কোডের মাধ্যমে অথবা আইডেন্টিটির মাধ্যমে। আইডেন্টিটিতে গেলে কোন পেজ অ্যাড দিবে, ধরেন আমি এই পেজটার সাথে কানেক্ট করব হচ্ছে এই পেজ, তাইলে ত্রিভুজ অ্যান্ড প্রত্যয় এরা দুজনে মিলে একটা অ্যাড দিচ্ছে, এতে কি হচ্ছে, দুজনের ব্র্যান্ডিং হচ্ছে, দুজনের মার্কেটিং হচ্ছে, রাইট? দুজনে মিলে কি করছে, একটা অ্যাড দিচ্ছে, দুজনেরই পেজের মার্কেটিং হয়ে যাচ্ছে এট এ টাইম। বুঝা গেল? তাহলে আমরা এটাকে বলা হচ্ছে কি, পার্টনারশিপ অ্যাড, দুজনে মিলে একটা অ্যাড দেওয়া। তবে এই পার্টনারশিপ অ্যাডের ক্ষেত্রে মাথায় রাখতে হবে অবশ্যই যে পেজটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই পেজের অ্যাডমিন আপনাকে থাকতে হবে। ধরেন ওয়ালটন আমাকে বললো তোমার এই অ্যাডের মধ্যে আমারটা ওয়ালটনের বিজ্ঞাপনটাও দিয়ে দিও, পার্টনারশিপ অ্যাড হিসেবে চলবে। এখন ওয়ালটনের সাথে আমি কোলাবোরেশন করতে চাই, ওয়ালটনের পেজও অ্যাড দিবে, আমার পেজটাও থাকবে, আমার পেজের মধ্যে ওয়ালটনও কি করবে, অ্যাড দিবে। তাহলে ওয়ালটনের পেজের অ্যাডমিন আমাকে হতে হবে, নাহলে আমি কানেক্ট করতে পারবো না। ওকে, আচ্ছা, এবার যেই পেজ আমরা অ্যাডটা দিব সেই আমাদের পার্টনারশিপ অ্যাড দরকার, এটাকে আমরা অফ করে দিলাম। এবার আমি আমার অ্যাডটা চলবে কোন পেজে, সেই পেজটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এই পেজে অ্যাড চালাবো, তবে এই পেজটাকে সিলেক্ট করে দিলাম। এবার আসেন অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড অর ইউজ হাব মকআপ। হাব মকআপ বলতে আমি যে ওখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করি সেটার মকআপ বানাতে পারি চাইলে, তো আমি এখানে কোনো মকআপ ইউজ করবো না, আমি নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করব। এবার নিচের দিকে নামলে ক্রিয়েটিভ সোর্সটা কি হবে, ম্যানুয়ালি আমরা আপলোড করব, রাইট? ম্যানুয়ালি আপলোড ইমেজ অর ভিডিওস। এখন আসেন, এখানে দেখেন ফরম্যাটের মধ্যে একটাই মাত্র অপশন আছে, বাকি সব বন্ধ করা। কি লেখা, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবলের মধ্যে আপনি সিঙ্গেল ইমেজ বা ভিডিও হিসেবে যেতে পারে, ক্যারাসেল আকারে যেতে পারে, কালেকশন আকারে যেতে পারে, এটা ও বুঝবে। উই উইল শো ইউর অ্যাড ইন দ্য ফরম্যাট দ্যাট উই প্রেডিক্ট মে পারফর্ম বেস্ট। যেটা ভালো পারফর্ম করতে পারে সেটাই সে কি করবে, কন্টিনিউ করবে। এই জন্য ফ্লেক্সিবল দেওয়া। কেন দেওয়া জানেন, ওই যে ডাইনামিক ক্রিয়েটিভ অন করে দিছিলাম মনে আছে, ওই ডাইনামিক ক্রিয়েটিভের কারণে এটা অন হয়েছে, আমি ওটা অফ করে দিলে এগুলো সব অন হয়ে যাবে। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, আমার এটা কি মাল্টিপল ফরম্যাটে শো করবে, অবশ্যই করবে, সো এটা ঠিক চিহ্ন দেওয়াই থাকলো। শিডিউল আকারে পোস্ট আমার এখানে করার দরকার নেই। অ্যাড ক্রিয়েটিভ, এবার আমি কোন পিকচার বা ভিডিও দিতে চাই সেটা আমি এখানে সিলেক্ট করে দিব। আমি একটা দিব নাকি 10টা দিব, একটা দিলে ওইভাবে করে সেট করবে, 10টা দিলে 10টা করে ওইভাবে করেই সেট করবে। আমি যেভাবে করে দিব ওভাবে করে কি করবে, ও সেট করে নিবে। তাহলে আমি এখানে একটা পিকচার দিয়ে দিলাম। প্রাইমারি টেক্সট, যে কন্টেন্টটা অডিয়েন্স পড়বে, রাইট? তাহলে আমাকে একটা প্রাইমারি টেক্সট কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমি একটা কন্টেন্ট লিখি, মানুষ পড়বে না, না পড়ে তো কিনবে না, তো ওটাকে বলা হয় প্রাইমারি টেক্সট, দিয়ে দিলাম। এখন আসেন হেডলাইন। হেডলাইনটা কি হয়, আকর্ষণীয় হয়। তাহলে আমি একটা আকর্ষণীয় একটা হেডলাইন কি করব, এখানে দিয়ে দিব আমার প্রোডাক্টের হেডলাইনের জন্য। তাই আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 10% অফার, 10% ঈদ অফার। অফার অন এটা, ওকে। 10% অফার, ঈদ অফার অন মোবাইল ফোন। মোবাইল ফোনের উপরে 10% একটা কি অফার আমি এখানে বলে দিলাম। এবার ডেসক্রিপশনে কিছু লিখতে চাইলে লিখবো, না লিখতে চাইলে নাই। এবার ওয়েবসাইটের লিঙ্ক কোথায় নিয়ে যেতে চাই, এটা হচ্ছে আমাদের অফারের ধরেন একটা পেজ, এখানে ঢুকলে সে অফার গুলো পাবে, যে সকল অফারের প্রোডাক্টটা দেওয়া হয়েছিল। তো আমরা এখানে এসে ডিসপ্লে লিঙ্কটা দিয়ে দিব। এখন এই বড় লিঙ্ক থেকে, ওয়েবসাইটের লিঙ্ক থেকে ডিসপ্লে লিঙ্ক দিতে হবে না, তাহলে ডিসপ্লে লিঙ্ক হচ্ছে এতটুকু, শুধু ডোমেন নেমটুকু বা ওয়েবসাইটের নাম। ওকে, ডান। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ অপটিমাইজেশন এটা অন করে দিলাম, তার মানে আমার এটা কি হবে, যে সকল পার্সনের ডিভাইস বা রেসপন্স যেই লোকেশনে আছে তাকে যেভাবে দেখালে
এটা রেসপন্সিভ হবে, রেজাল্ট আসতে পারে, সেভাবে করে দেখাবে। কল টু অ্যাকশন বাটন, আমাদের ওই অ্যাডের বাটনটা কি থাকবে? মনে রাখবো যখন আমরা বিক্রি করতে যাব কোনো কিছু, তখন সেটা হতে হবে নাও, কোনো একটা বাটন, নাও, লাইক অর্ডার নাও, সেলস নাও, অফার নাও, শপ নাও, এই টাইপের। যেমন অর্ডার নাও আছে, তা আমরা অর্ডার না দিয়ে আমরা দিব শপ নাও, তাকে কেনাতে চাই, বিক্রি করতে চাই। সাধারণত বিক্রির ক্ষেত্রে শপ নাওটাই হয়, তুমি কি কিনতে চাও, তাহলে শপ নাওতে ক্লিক করো, কেন, শপিং করো। আবার অর্ডার নাও দিচ্ছে, অর্ডার মানে হচ্ছে অর্ডার করবে, নিতেও পারে নাও নিতে পারে, ঠিক নেই। তাই আমি শপ নাওটে মূলত বিক্রি করার ক্ষেত্রে সেলস ক্যাম্পেইনে শপ নাইটটাই মূলত ব্যবহার করা হয়। ওকে, ব্রাউজার অ্যাডঅনসে আমরা কোনো কিছু অ্যাড করি না, চাইলে আপনি অ্যাড করতে পারেন। যদি কোনো মেসেজিং ইউজ করতে চান, যে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজিং করবে, তাহলে আপনি সেটা এখানে ইউজ করতে পারেন। ট্র্যাকিং, আমরা আগামী ক্লাসে দেখব ট্র্যাকিংটা কি, অর্থাৎ পিক্সেল কি, আমরা ওয়েবসাইট বা ফেসবুকের ইভেন্ট কিভাবে করে ট্র্যাক করতে পারি, কেন ইভেন্ট ট্র্যাক করতে হয়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমাদের একটা কিন্তু সাজানো হয়ে গেছে। এই হলো আমাদের পেজের নাম, হুইচ স্পন্সর লেখা, এই হলো কন্টেন্ট, এই হলো সেই প্রোডাক্ট, এই হলো টাইটেল বা হেডলাইন, ওই হলো ওয়েবসাইটের লিঙ্ক, এই হলো শপ নাও বাটন। এখানে যখন কেউ ক্লিক করবে তখন তাকে কোথায় নিয়ে যাবে? আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, রাইট? তাহলে আমরা এখন পাবলিশে ক্লিক করলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে, তাই না? এবার আসলে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে ওই যে ডাইনামিক ক্রিয়েটিভটা অন করা ছিল না, এটাকে এবার অফ করে দিই। এবার আবার নেক্সটে যাই, তাহলে পরিবর্তনটা কি আসে একটু দেখবো। আমরা এটা অফ করার পর আমরা এখানে আসলে দেখবেন অ্যাড ক্রিয়েটিভের মধ্যে তিনটা অপশন পাবেন। কি পাবেন? ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, হাব মকআপ। তার মানে এক্সিস্টিং পোস্টটা কিন্তু আগে বন্ধ ছিল। এই এক্সিস্টিং পোস্ট বলতে কি বোঝায়? আপনি ফেসবুকে একটা আগেই পোস্ট করছিলেন, ওই পোস্টটাকে ধরে আপনি অ্যাড চালাতে পারেন। হতে পারে না, ফেসবুকে আমি একটা পোস্ট করছি, পোস্টের রিচ ভালো আসছিল, ওই পোস্টটাকে আমি অ্যাড চালাতে চাই ওই পোস্টের, তাহলে ওই পোস্টের অ্যাড চালাতে হলে যে ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করতে হবে। কিভাবে? ডাইনামিক ক্রিয়েটিভ অফ থাকলে কোন এই অপশনটা আপনি অন পাবেন, মনে থাকবে। দেন ক্রিয়েটিভ সোর্স ম্যানুয়ালি আমরা আপলোড করব। দেন এখন কিন্তু অনেকগুলো আছে, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ ভিডিও, ক্যারাসল, কালেকশন। আপনি এখানেও চলে ফ্লেক্সিবল সিলেক্ট করতে পারেন, যে আমি ফ্লেক্সিবল ভাবে যেটা হলে ভালো হয় সেভাবেই করেই যাবে। অথবা আপনি আপনার ইচ্ছা করতে পারেন, যেমন সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিতে পারেন, অথবা আপনি চাইলে ক্যারাসল পোস্ট করতে পারেন। ক্যারাসল পোস্টটা কি? ক্যারাসল পোস্ট হচ্ছে স্ক্রলেবল ইমেজ, যেটা আমরা স্ক্রল করতে পারি। ওকে, যেমনটা এই অ্যাড গুলা আমরা ফেসবুকে দেখবেন অনেক সময় এরকম অ্যাড দেখি, ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করা যায়, দেখি না এরকম অনেক অ্যাড? ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করা যায়, এরকম টাইপের অ্যাড কিন্তু আমরা ফেসবুকে দেখতে পাই। তো ওটাকেই বলা হয় কি? ক্যারাসল, ক্যারাসল পোস্ট। বোঝা গেল? ওটাকে কি বলি? ক্যারাসল পোস্ট। তার মানে আপনার মাল্টিপল ইমেজ থাকতে হবে বা ভিডিও থাকতে হবে, স্ক্রল করবে ডান দিক থেকে বাম দিক, যে কোনো একটাতে ক্লিক করলে আপনাকে সেই ওয়েবসাইটে পেজে নিয়ে যাবে। কালেকশন পোস্ট কি? এ গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেন্স ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। এটা অনেকগুলো মাল্টিপল প্রোডাক্ট একটা স্ক্রিনে দেখাবে, এটাকে বলা হচ্ছে কালেকশন পোস্ট। আমরা চাইলে ক্যারাসেল পোস্ট না করে কালেকশন পোস্টও করতে পারি। সেটা কিরকম হয়? এই যে এরকম হয়, অর্থাৎ একটা স্ক্রিনের মধ্যে মাল্টিপল প্রোডাক্ট গুলো কি হয়, একটা স্ক্রিনে কি করে, তখন সেটা দেখা যায় বা শো করে। ওই অ্যাড গুলো হচ্ছে এরকম হয়, রাইট? স্বপ্নতে ক্লিক করলে তখন এটা ওয়েবসাইটে নিয়ে যায়। এটাকে আমরা কি বলি? কালেকশন পোস্ট। আমি সিঙ্গেল ইমেজ ভিডিও, ক্যারাসল বা কালেকশন দিতে পারি, অথবা ফ্লেক্সিবল দিলে ও বুঝবে কোন ভাবে করে দেখালে রেজাল্ট ভালো আসে, সেভাবে করেই দেখাবে। ওকে, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড তো আমরা বুঝলাম, আমার অ্যাডটা কি মাল্টিপল ফরম্যাটে যাবে। শোমোর অপশনের মধ্যে আমরা বুঝলাম আমাদের শিডিউল আকারে যদি আমি দিতে চাই দিতে পারি। ডেস্টিনেশন, আমার এটা কোথায় নিতে চাই, যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, যে আমার ডেস্টিনেশন হচ্ছে এখানে। ওকে, ব্রাউজার অ্যাডস, আপনি চাইলে কল বাটন ইউজ করতে পারবেন, যে আপনাকে ফোন কল করবে, কল করে দাম জানবে, অথবা আপনাকে কোনো একটা ফর্ম ফিল আপ করবে, অথবা মেসেজ দিবে, অথবা যারা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স পেয়েছিল আপনার ফেসবুক শপে বা ইনস্টাগ্রাম শপে ফার্স্ট টাইম ভিজিট করেছিল, তাদের কাছে যাবে। ফেসবুক ইভেন্ট, আপনি একটা ফেসবুকের ইভেন্ট ক্রিয়েট করেছেন, ওই ইভেন্টের অডিয়েন্সের কাছে পাঠাতে পারবেন।
সেন্ড পিপল টু অ্যান ইভেন্ট অন ইউর ফেসবুক পেজ। ওকে, আর যদি আমি কোনো কিছু না দিই তাহলে ওই যে স্বপ্ন বাটন থাকবে ওখানে যাবে। দেন আমাদের এবার কি বলছে, ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ। আমার এটা কতগুলো প্লেসমেন্টে বসবে? 21টা প্লেসমেন্ট এটা বসবে। আমি 21টা প্লেসমেন্টের এডিট মিডিয়াতে একটু যাই, কোনটাতে কেমন দেখা যাবে সেটা আমরা একটু দেখতে চাই। প্রথমে একটা পিকচার অ্যাড করতে বলতেছে, রাইট? তাহলে আমরা এখান থেকে একটা পিকচার অ্যাড করে নিতে পারি যে আমার এই পিকচারটাই হচ্ছে কি দেখাতে চাচ্ছি। হয়ে গেল পিকচার গুলো সব। উম, আচ্ছা, আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিই আপাতত। দেন নেক্সট, এবার ওই পিকচারের ফরমেশন গুলো কিরকম হবে? স্কোয়ার, ভার্টিক্যাল, হরিজন্টাল, কোন ভাবে আসবে? আপনি যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে করে সেট করতে পারেন। সিলেক্ট মিডিয়া ক্রপ ফর প্লেসমেন্ট, কোন প্লেসমেন্টের জন্য কোনটা আসবে আপনি এইভাবে ডিফল্টও রাখতে পারেন। তারপর বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট। এখানে একটা এনহ্যান্সমেন্ট দেখাচ্ছে, শুধুমাত্র ইমেজের অ্যানিমেশন দেখাচ্ছে। এখানে আরো অনেকগুলো এনহ্যান্সমেন্ট আছে, যেমন এই যে লোড নিয়ে নিয়ে আসছে। এখানে হচ্ছে ইমেজ অ্যানিমেশন, আপনার ইমেজটা অটোমেটিকলি অ্যানিমেশন হবে এরকম, দেখতে পাচ্ছি। তবে ইমেজ সাইজটা কি বড় না হলে কি অ্যানিমেশন করতে পারবে? তাহলে ইমেজটা একটু বড় হলে সে অটোমেটিকলি এরকম করে অ্যানিমেশন করতে পারবে। আপনি যদি চান তাহলে এটাকে অন করে দিবেন যে আমি ইমেজের অ্যানিমেশন চাই। তারপর বলা হচ্ছে অ্যাড এর ওভারলে। অ্যাড এর ওভারলে কিরকম? এই যে এরকম, ওই যে দারাজ.কম নামটা এরকম করে ওভারলেতে দেখাচ্ছে। ভিজুয়াল টাচ আপ, ভিজুয়াল টাচ আপটা কিরকম হবে? এই যেটা রেশিও, আপনি যদি চান এটাকে অফ করে দিতে অফ করে দিবেন। ভিজুয়াল টাচ আপটা হচ্ছে ও স্ক্রিনটাতে টাচ করলে প্লে করলে এবং করে শো করাবে। মিউজিক, আপনি চাইলে একটা মিউজিক অ্যাড করতে পারেন যেটা রিলস এর মধ্যে আসবে। না চাইলে এটাকে অফ করে দিবেন যে আমি মিউজিক চাই না, তাহলে এটা বন্ধ করে দিবেন যে আমার দরকার নাই, এই অপশনটা অফ থাকবে, টার্ন অফ থাকবে। ওকে, টেক্সটের ইমপ্রুভমেন্ট, আমার টেক্সটটা কোথায় বসালে ভালো লাগবে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট করে দিবে, সেটা আমার অন করা আছে। এবং অ্যাড সাইট লিংক, আমার এটা কি হবে বিভিন্ন জায়গায় এরকম করে লিঙ্ক দেওয়া থাকবে, এরকম করে লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাড সাইডে লিঙ্ক দেওয়া থাকবে। এটার মাধ্যমে আমার কি আসবে? অনেক বেশি ট্রাফিক জেনারেট হবে আমার ওয়েবসাইটে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অপশন, যেটা আমরা ম্যানুয়ালি করেছি, রাইট? আদার অ্যাক্টিভিটি এনহ্যান্সমেন্টের মধ্যে আরো 5টা হচ্ছে এগুলা, মেইন হচ্ছে একটা, বাকিগুলো হচ্ছে এগুলা। দেন আমি ডান করে দিলাম। তাহলে আমি কয়টা অন করলাম? আমি 8টার মতো অন করলাম, রাইট? কয়টা আছে দেখে নেই, হয়ে গেল এই যে 8টার মধ্যে 7টা অন করেছি, একটা অফ রেখেছি মিউজিকটা, রাইট? তাহলে আমাদের এখানে অন করা শেষ। 21টা প্লেসমেন্টে বসবে। আমার প্রাইমারি টেক্সট হচ্ছে এইটা, একটা হেডলাইন থাকতে হবে। হেডলাইনটা আমরা আবার কপি করে নিয়ে আসি। আমাদের হেডলাইনটা কোনটা? এটা হচ্ছে আমাদের একটা হেডলাইন। ওকে, 10% অফার অন মোবাইল ফোন, ধরেন এইটুকুই দিলাম। ডেসক্রিপশনে চাইলে কিছু লিখতে পারি। অপটিমাইজ টেক্সট পার পার্সন, আমার পার পার্সন অনুযায়ী টেক্সট গুলোকে অপটিমাইজ করবে কিনা, অবশ্যই করবে, এনেবল থাকবে। কল টু অ্যাকশন বাটন, বাটনটা কি হবে? স্বপ্নও হবে, যেহেতু আমরা বিক্রি করব, রাইট? সেলস ক্যাম্পেইন করছি, স্বপ্নও বাটনটা কিন্তু এখানে হবে। এবার এখানে এবি টেস্টিং করতে চাইলে আমরা করতে পারি, যদি আমাদের কোনো রেজাল্টের অ্যাডভান্টেজ বা ক্যাটালগের অ্যাডের এবি টেস্টিং করতে চাই সেটা আমরা করতে পারি, বাট দরকার পড়ে না এখানে সাধারণত। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ অন করা আছে, 8টার মধ্যে 7টায় অন করা আছে, মিউজিকটা শুধু অফ করা আছে, চাইলে আমরা এখান থেকে আবার এডিট করতে পারি। ল্যাঙ্গুয়েজ আমরা অফ করেই রেখেছি, ল্যাঙ্গুয়েজ চাইলে আমরা অন করতে পারি। দেন হচ্ছে ট্র্যাকিং, এটা আমরা বলেছিলাম আগামী ক্লাসে দেখবো। ওয়েবসাইট অ্যাপ ইভেন্টের মাধ্যমে কিভাবে করে ট্র্যাকিং করতে হয়, পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, পিক্সেলের কাজ কি। আমাদের অ্যাড সেট আপ করা শেষ। এবার আমরা এই অ্যাড এর অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করব, দেখার জন্য যে আমাদের অ্যাডটা কোন কোন জায়গায় কেমনটা আসবে। ওয়ে দ্যাট ইউর অ্যাড উইল বি সিন, আমার অ্যাডটা কিভাবে করে আসবে সেটা এখানে দেখতে পাবো। একটু লোড নিয়ে আসুক সবগুলো। ওই যে মাল্টিপল ফরম্যাট দিছিলাম না, মাল্টিপল ফরম্যাট মানে কি? বিভিন্ন ফরম্যাটে আমার একটা কিন্তু শো করবে, সেটা এখানে বুঝাচ্ছি, মাল্টিপল ফরম্যাট। ওকে, আমরা যে উপর থেকে দেখি ফেসবুকের ফিডের মধ্যে এভাবে করে আসবে। ফেসবুকের ফিড একটা, ফেসবুকের অ্যাপের সাইট লিঙ্ক একটা, ওভারলে যদি হয় এরকম করে আসবে। তার মানে এক ফেসবুক ফিডের মধ্যে বিভিন্ন ভাবে আসতে পারে।
লিংক হলে এভাবে করে আসবে, ওভারলে করে এভাবে আসবে। ওকে, ইনস্টাগ্রাম কানেক্ট করি, ইনস্টাগ্রাম কানেক্ট করলে ইনস্টাগ্রামের মধ্যে অ্যাডগুলো আমাদের শো করবে। এই যে কোন কোন জায়গায় অ্যাড কেমন করে আসবে সেটা তুমি দেখতে দেখতে পাচ্ছি। এবং সবগুলোতে কিন্তু স্বপ্ন বাটন আছে, স্বপ্ন বাটনে ক্লিক করলে ব্যাস আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ওকে, আমাদের সবকিছু যখন ডান হয়ে যাবে তখন আমরা কি করবো, পাবলিশে ক্লিক করে অ্যাডটাকে পাবলিশ করে দিব। পাবলিশে ক্লিক করলে কি চাইবে? এটা বলতেই তো আর তুমি মার্কসের ওই সব হান্দাই জানো। আরে ওই যে পিছন দিয়ে দাও হেঁটে দিবি। এই হলো অবস্থা। বক্সে আমরা এখানে পেমেন্ট মেথড কি করব, অ্যাড করে দিব যদি আমাদের অ্যাড করা না থাকে। আর অ্যাড করা থাকলে তো থাকলে পাবলিশে ক্লিক করলে 48 ঘন্টা সময় নিবে। আমরা 48 ঘন্টা সময়ের মধ্যে দেখতে পাবো পাবলিশ হয়েছে কি হয়নি। এবং সেটা দেখতে পাবো কোথায়, আমরা এই জায়গাতে যেখান থেকে আমরা অ্যাডটা চালিয়েছিলাম সেখানে আমরা দেখতে পাবো অ্যাডটা পাবলিশ কিনা। যদি হয় তাহলে এখানে ডেলিভারি লেখা থাকবে কি অ্যাক্টিভ, রাইট। এবং আমাদের অ্যাড রেজাল্ট আমরা এখানেই দেখতে পাবো, কবে এন্ড হয়েছে, টোটাল কত টাকা খরচ করেছে। আমি গত ক্লাসে বলেছিলাম এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেজাল্ট, কস্ট পার রেজাল্ট। টোটাল রেজাল্ট কি আসছে, টোটাল রেজাল্টের জন্য কত পয়সা খরচ করছে। মনে রাখবো টোটাল রেজাল্টের উপরে বেস করে যত কম খরচ করবে ততই আমাদের রেজাল্টটা ভালো। কারণ কি, আপনি বেশি পয়সা খরচ করে বেশি রেজাল্ট আনছেন নাকি অল্প পয়সা খরচ করে বেশি রেজাল্ট আনছেন, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি এখানে সব নাও বাটন দিয়েছেন, মানে লিঙ্ক ক্লিক চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার লিঙ্কটাতে ক্লিক করুক। তাহলে একটা ক্লিকে কি আপনি 1 টাকা খরচ করলেন নাকি একটা ক্লিকে আপনি 20 পয়সা খরচ করছেন, সেটা ইম্পর্টেন্ট। 500 টাকা তো প্রতিদিন খরচ করবি, 500 টাকা দিয়ে কি আপনি 500টা ক্লিক পেয়েছেন নাকি 500 টাকা দিয়ে আপনি 700 ক্লিক পেয়েছেন, সেটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে হিসেব করতে হয় রেজাল্ট কি পাইলাম, তার প্রতিটা রেজাল্টের জন্য আমার খরচ কত করে করেছে। যত কম করে করবে ততই আমাদের বেনিফিট। ওকে, এই হচ্ছে আমাদের আরেকটা অ্যাড ক্যাম্পেইন। আমরা গত ক্লাসে যে হোমওয়ার্ক ছিল সেম হোমওয়ার্ক আজকের ক্লাসেও থাকবে। ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস তিনটা সেট আপ করার পর আপনাদেরকে একটা স্ক্রিনশট দিতে হবে। ওকে, আমরা আগামী ক্লাসে আমরা আরেকটা অ্যাড দেখব, যেখানে কিনা দেখব ফেসবুকের পিক্সেল কিভাবে করে কাজ করে, পিক্সেল সেটআপ কি, অডিয়েন্স রিটার্গেটিং কিভাবে করে। আমাদের আগামী ক্লাস থাকবে ফেসবুকের শেষ ক্লাস। সো ফেসবুক নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে বাসায় বসে ফেসবুক নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ প্রবলেম বের হলে সেটা আমরা আগামী ক্লাসে সেই ডিসকাশনে যাব, যেহেতু আগামী ক্লাসটা হচ্ছে ফেসবুকের শেষ ক্লাস। ওকে, সো কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে হ্যান্ড রেজ করুন। আসাদুল্লাহ গালিব, হ্যাঁ, ক্যাপটেশিয়াটা বুঝি না, আরেকটা বলতেন যদি। কোনটা ভাইয়া? ক্যাপটেশিয়া যে ইয়াটা উঠে, মানে ক্যাপ কাটে আমরা যদি ইয়াতে দেই, পুরো আমি কিনে যদি অডিওটা আমরা আমরা ইয়া করি। আমরা টেক্সট টেক্সট ফরম্যাটটাকে ইউজ করবো। টেক্সট আমরা লিখি না কোনো কিছু, লিখি কিনা? জি, লিখি। ওকে ফাইন। এখন লিখাটা কোথায় দেখাবো সেটা দেখাই কিনা, জি, কত ফ্রেমে দেখাবো, কোন মিনিটে দেখাবো। তাহলে আমাকে আগে লিখাটা লিখতে হবে। এখন কি লিখবো, আমি যদি চাই যে কেউ আরবিতে কথা বলতে সেই আরবি লেখাটা নিচে উঠুক, বা কোনো হিসেবে তেলাওয়াত করতে সেই নিচে লেখাটা উঠুক, তাহলে সেই আরবিটা আমাকে কি করতে হবে, লিখতে হবে বা কপি করতে হবে। কপি করে ওই টেক্সটের জায়গাতে আরবি বসাইতে হবে। বসানোর পর এবার কোন অংশতে কথা বললে ওটা দেখাবে ঠিক ওই অংশতে টেক্সটটা রাখতে হবে না ওই লেয়ারে গিয়ে। তাহলে তো দেখা যাবে কথা আগে বলছে লেখা পরে দেখাচ্ছে। তাহলে একই ফ্রেমে একই জায়গাতে আমাকে লেখাটা দেখাইতে পারতে হবে না, তখন না লেখাটা দেখাবে। কিন্তু ক্যাপকাটটা তো এরকম না ভাইয়া, ক্যাপকাটে যদি আমরা ইয়া করি ওরা তো অটোমেটিকলি ইয়া করে নেয়। অটোমেটিক লেখে ক্যাপকাট হচ্ছে একটা এআই জেনারেট অপশন আছে, ওটা যদি আপনি অফ করে দেন তাহলে অটোমেটিক আসবে না। এআই জেনারেটেড যেটা ভয়েস থেকে টেক্সটে রূপান্তরিত হয়, ভয়েস টু টেক্সট, ওই এআই জেনারেটর বাদ দিয়ে দিলে, ওটা অফ করে দিলে ওটা অটোমেটিক আর আসে না, ওটা অফ করতে হয়। অন করলে তো অটোমেটিক চলে আসবে, আমি যা কথা বলবো সেটা অটোমেটিকলি এআই ধরে নিয়ে নেয়। ওটাকে বলা হয় স্পিচ টু টেক্সট,
অর্থাৎ আমি যা কথা বলছি সেটা টেক্সট আকারে চলে আসতেছে। বুঝছেন না বুঝেন নাই? জি ভাই, অবশ্যই। আর আপনি কি আমাকে ক্যাপকাট প্রো নেওয়ার লিঙ্ক দিতে পারবেন? ক্যাপকাট প্রো নিতে যাচ্ছি আর কি। ক্যাপকাট প্রো লিঙ্ক তো আমার কাছে নাই ভাইয়া। আপনি যখন ক্লাস করেছিলেন লেভেল 1-এ, তখন যার যে ক্যাপকাট ক্লাস করা ছিল তার কাছ থেকে নেননি? না, উনি দেয়নি। ওনার কাছ থেকে নেওয়া দরকার ছিল। ও, তাহলে উনার নক দিতে হবে। হ্যাঁ, নক দেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, সুমাইয়া খাতুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো ওই যে ফিউচার আইডির সাপোর্টের ইয়েতে আমি রিকোয়েস্ট পাঠাইছি, এখনো একসেপ্ট হয় নাই স্যার। ওই যে 11:30টার সময় যে ক্লাসটা হয় মানে ওটা সাপোর্টের ওই। ওটা সাপোর্ট গ্রুপে হয় না, ওটা লিঙ্কটা ওয়েবসাইটে থাকে। ও, আচ্ছা স্যার। ওটা ফিউচারটি সাপোর্ট গ্রুপে থাকা না থাকার কোনো সম্পর্ক না, ওটা ওয়েবসাইটে দেওয়া হয়। আপনারা ওয়েবসাইটে যদি লগ ইন করতে পারেন তাহলে ওখানেও আপনারা ঢুকতে পারবেন। ঠিক আছে। জি জি স্যার। আলপনা হালদার। স্যার, আপনি যে সামনের আগের ক্লাসে বলছিলেন না যে এই সপ্তাহে 3টা করে ক্লাস হবে, হুম যে কোন কোন ইসে ক্লাস হবে বারে সেটা একটু বলে দিতেন। আমি নোটিশ দিয়েছিলাম, আপনারা কি নোটিশটা পান না, না নোটিশ দেখেন না, না নোটিশ বুঝেন না, কোনটা? সরি স্যার, আমি দেখি নাই। কেন দেখেন নাই? আমি তো বারবার বলে দিয়েছি যে আমার নোটিশগুলো চেক করব। গত ক্লাসেও বলে দিলাম, আগেও বলে দিয়েছিলাম যে নোটিশের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। আমি তো নোটিশ অলরেডি দিয়েই দিয়েছি, নোটিশে দিয়েছি, ফেসবুক গ্রুপে পোস্ট করেছি। 2 জায়গায় দেওয়ার পর যদি না জানি তাহলে আর কিভাবে জানাবো? নুরি আলম। নুরি আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি যে বললেন যে সাপোর্টিং ক্লাসটা স্যার, এটা কি আমাদের গ্রুপে হয় স্যার সাপোর্টিং ক্লাসটা স্যার? আবার বলি ভাই, এক কথা তো অনেকবার বলাইতেছেন, না মনোযোগ দিয়ে আবার বলতেছি। আমাদের ওয়েবসাইটে আমার ক্লাসের লিঙ্ক পাই। কেউ একজন ওয়েবসাইট শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে দেখান, যে কেউ একজন। আমি একটু দেখাই দিই, নাহলে বুঝবেন না আপনারা, এতবার বলতেছি তো বুঝতেছেন না। কেউ একজন ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল যেখানেই বসে থাকি না কেন, আপনার ওয়েবসাইটে শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। যে কেউ একজন করলেই হবে। ওকে, ফিউচারিটি ওয়েবসাইটে যান, যেখান থেকে আপনার ক্লাসের লিঙ্ক টিঙ্ক পান সেখানে ঢোকেন। ওকে, ওই যে সাপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সাপোর্ট, সাপোর্টে যান। ওকে, সাপোর্টে যাওয়ার পর সাপোর্ট পোস্ট নামে একটা অপশন পাচ্ছি, সাপোর্ট পোস্ট। হ্যাঁ, ওই যে লেখা আছে জয়েন লাইভ সাপোর্ট, দেখতে পাইছি জয়েন লাইভ সাপোর্ট। প্রতিদিন 11টা 30 মিনিটে, এখন তো আর 11টা 30 মিনিট বাজে না তাই না, এখন তো অলরেডি একটা ক্লাসে আছেন। প্রতিদিন রাত 11টা 30 মিনিটে ওই জায়গায়, আগের জায়গায় যান। প্রতিদিন রাত 11টা 30 মিনিটে এই জায়গায় সাপোর্ট লিঙ্ক দেওয়া থাকে, এখান থেকে সাপোর্টে জয়েন করে নিবেন। আর আমি প্রতি মঙ্গলবার জয়েন করি, প্রতি মঙ্গলবার 11:30টায় আমি এখানে থাকবো। প্রতি মঙ্গলবার আপনারা আমাকে পাবেন, আর অন্যান্য দিন অন্যান্য টিচারকে পাবেন। আর নিচে যে লেখা আছে ক্রিয়েট এ নিউ পোস্ট, নিচের দিকে নামেন। এই নিউ পোস্টের মধ্যে আপনারা চাইলে পোস্ট করতে পারবেন। কথাটা কি বুঝছি? চাইলে আপনারা এখানে পোস্ট করতে পারবেন, অন্যের পোস্ট দেখতে পারবেন। তাহলে নিজেদের পোস্ট করার আগে অন্যের পোস্ট দেখে নেন, কাদের কি সমস্যা, আপনার সমস্যার সাথে মিলে কিনা। তাহলে আপনি পোস্ট করবেন, একই পোস্ট তো আরেকজন করছে অলরেডি, সেটা আপনি না করে আপনি আগে দেখেন কি পোস্ট আছে। ওই যে ওখানে অলের পরে লেখা আছে সলভ, উপরে উঠেন, 4টা সলভ 4টা অল লেখা আছে, রাইট? এখানে আপনি দেখতে পাবেন যে কি কি প্রশ্ন ছিল, কি কি প্রশ্ন সলভ করা হয়েছে, আপনার প্রশ্নের সাথে মিলে যেতে পারে, রাইট? কোনো প্রশ্ন করার পূর্বে আগে প্রশ্নটা আপনি দেখবেন। কমেন্টে গেলে উত্তর দেখতে পাবেন, এই ব্যক্তি প্রশ্ন করেছে, তাকে উত্তর দেওয়া হয়েছে কোথায়, ওই যে কমেন্টে। তাহলে এই প্রশ্নের উত্তর কি, কমেন্টে গেলে জানতে পারবেন। তাহলে নিজেদের প্রশ্ন করার পূর্বে আগে প্রশ্ন দেখেন, যদি না পান তাহলে নিজেরা তখন এখানে প্রশ্ন করতে পারেন। আর আপনাদের ব্যাচের যদি কোনো সমস্যা থাকে, কথার কথা ধরেন আপনার
হোমওয়ার্ক আপনি পান নাই, ক্লাসের ভিডিও পান নাই, কারণ আপনি এখানে এসে পোস্ট করলেন, ক্লাসের ভিডিও তো এখনো দেওয়া হলো না, এখানে কি সেটা পোস্ট করার জায়গা? তাহলে আপনি এখানে কেন এটা পোস্ট করবেন? অন্য টিচার কিভাবে বুঝবে আপনার ক্লাসের ভিডিও দিছে কি দেয়নি? কারণ এখানে তো সব টিচাররা আছে, সবাই দেখবে, সবাই কমেন্ট করবে, পাবলিক প্লেস এটা। তা আপনাদের গ্রুপ সংক্রান্ত বা পার্সোনাল কোনো বিষয় থাকলে, মানে যে জিনিসটা আপনি নিজে তো বুঝেন প্রশ্ন করতে গেলে কোনটা কমন আর কোনটা আনকমন, যেটা কমন যে কেউ উত্তর দিতে পারবে সেটা আপনি এখানে করবেন। আর যেটা হচ্ছে গ্রুপ কেন্দ্রিক আপনাদের নিজেদের এই ব্যাচের জন্যই, সেটা প্রশ্ন করতে হবে আপনাদের যে গ্রুপটা জয়েন করেছেন, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে। ওকে, তো এখান থেকেই আপনারা জয়েন করতে পারবেন। কাউসার, তানভীর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে কি হোমওয়ার্ক দিবেন? আপনি ঘুমিয়েছিলেন ভাইয়া? না স্যার, আমি একটু সমস্যার জন্য ক্লাসে ছিলাম, একটু বাইরে গেছিলাম। হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক দিয়েছি কিনা জানতে হলে ভিডিওটা আরেকবার দেখুন। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে জানতে পারবেন ক্লাসের হোমওয়ার্ক ছিল কি ছিল না। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসটা হচ্ছে ফেসবুকের পিক্সেল এবং ফেসবুকের শেষ ক্লাস, আবারও বলছি। তো ফেসবুক নিয়ে আমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমরা প্র্যাকটিস না করলে সেটা পাবো না, প্র্যাকটিস করলে আমাদের প্রবলেম তৈরি হবে, করব। আর নোটিশের মধ্যে অলরেডি দেওয়াই আছে যে আমাদের কিবার কিবার ক্লাস হবে। আগামী যে 3টা ক্লাস আমরা বলেছি সপ্তাহে 3 দিন করে হবে, এটা কিন্তু অলরেডি নোটিশে দেওয়া আছে। কেউ যদি নোটিশ না দেখেন, ক্লাস মিস করেন, আমার কিছুই করার নেই। আমি নোটিশও দিয়েছি, গ্রুপেও দিয়েছি, সবকিছু ভাবে দেওয়ার পর যদি না পান, আমার এখানে কোনো আর ফল্ট নেই। ওকে, তো বাকি যে ক্লাসগুলো বাকি থাকবে, আমরা অবশ্যই কিন্তু মার্কেট প্লেসে ঢুকবো ঈদের বন্ধের আগেই। যেহেতু মার্কেট প্লেসে ঢুকবো, সো আপনাদের জন্য প্রতিটা ক্লাসই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।